আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধানের মূলনীতি পরিবর্তন চায় না বিএনপি। 2024 আর 1971-কে একই কাতারে রাখার বিপক্ষে ঐকমত্য কমিশনে এসে সালাউদ্দিন আহমেদ। বিকেলে মতামত দেবে এনসিপি। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের অর্ধেক মানুষের ভোট আয়োজন মেনে নেবে না জনগণ, মন্তব্য জিএম কাদেরের। সরকারের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। এবার কালো বাজারির সুযোগ নেই বলছে রেল কর্তৃপক্ষ। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর উদ্যোগ নেই অভিযোগ যাত্রীদের। এবং ডিজিটাল কেনাকাটায় আগ্রহ বাড়ছে ক্রেতার। ঈদকে ঘিরে 60,000 কোটি টাকা লেনদেনের আশা ব্যাংকারদের। শহরের তুলনায় গ্রামে বাড়েনি ক্রেডিট কার্ডের ব্যবহার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ইসলামিক সংস্কৃতিকে ধারণ করে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার আহ্বান এটেন বাংলা ও এটেন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। এবারে বিস্তারিত। সংবিধানের মৌলিক নীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে দলের লিখিত মতামত জানানোর পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ কথা জানান। সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিপক্ষে দলটি। সেই সাথে 24-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধকে এক কাতারে রাখার ব্যাপারে দ্বিমতের কথাও জানান তিনি। এদিকে কিছুক্ষণের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার ইস্যুতে মতামত জানাবে জাতীয় নাগরিক পার্টি। 20টার মধ্যে আমরা 11টাতে সরাসরি আর 7টা কি 8টাতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে শুধুমাত্র একটি প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত পোষণ করেছি মন্তব্য সহ, কারণ ওখানে একটা আইন সংশোধনের বিষয় রয়েছে, আয়কর সংক্রান্ত। প্রশাসনের যে সমস্ত প্রস্তাবগুলো আমরা পেয়েছি প্রশাসন সংস্কার কমিশন থেকে, সেখানে আমরা প্রায় অর্ধেক বিষয়ে একমত। 26টার মতো প্রস্তাবনা ওখানে আছে, আর বাকি অর্ধেক বিষয়ে আমাদের মতামত আছে, মন্তব্য আছে। বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো একটা জায়গায় আসা যাবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মকর্তাদের, অফিসারদের সচিব পর্যায়ে পদোন্নতির জন্য বিভিন্ন স্টেজ থেকে বিদ্যমান এসএসপি ব্যবস্থা বাতিলের একটা সুপারিশ করা হয়েছে, যার সাথে আমরা একমত নই। তার পরিবর্তে মন্ত্রিপরিষদ কমিটি করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা মনে করি তার মধ্য দিয়ে এখানে প্রশাসনে রাজনীতিকরণ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা একটা দ্বিমত পোষণ করছি। আর একটা বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে প্রস্তাবনা যেটা দেওয়া হয়েছে, সেটা আদালতের একটি রায় আছে, সেই আদালতের রায় বহাল থাকা অবস্থায় ওই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাইনি। স্ট্যাটাস কো রাখাটাই আমরা বাঞ্ছনীয় মনে করি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলের সামনে রয়েছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, মতামত জমা দিতে এসে বিএনপি নেতারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানান। পুনম, আপনি জানেন যে তৃতীয় দিনের মতো কিন্তু আজকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আসে বিএনপি, এবং আপনারা যেমনটা শুনছিলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে আছে, তাদের লিখিত প্রস্তাব জমা দেয় এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় উল্লেখ করার মতো। আমি যদি একটু আপনাকে জানাই, আপনার মাধ্যমে দর্শকদের জানাই যে এই তাদের স্প্রেডশিটে 20টির মতো প্রস্তাবনা ছিল এবং সেখানে 11টিতেই আসলে একমত পোষণ করে বিএনপি, এবং কয়েকটিতে আলোচনার
আলোচনার প্রয়োজন রয়েছে বলে তারা জানান। এবং একই সাথে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে রাষ্ট্রের মানে সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রের নাম পরিবর্তন সহ বিশেষ করে 24 এবং 71-কে যে মিলিয়ে ফেলা সেটাকে কিন্তু জোর দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং একই সাথে আমরা যদি আরেকটু জানাই যে সেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে রিপোর্ট সেখানে 27টির মতো প্রস্তাব ছিল এবং তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধানের সংশোধনের সাথে সংশ্লিষ্ট। নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন যেহেতু কিছু প্রস্তাবে আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে সংস্কার কমিশন, এটার সাথে বিএনপি ভিন্ন মত পোষণ করে। পুনম আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সালাউদ্দিন আহমেদকে কিন্তু আমরা জিজ্ঞেস করতে মানে জানতে চেয়েছিলাম যে তারা গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আবারও এখানে তাদের কোনো বক্তব্য স্পষ্ট করবেন কিনা। তারা কিন্তু আবারও গণপরিষদ নির্বাচন নিয়েও তাদের বক্তব্য স্পষ্ট করেন, তবে তারা বলেছেন যে গণপরিষদ নয়, তারা সংবিধানের আসলে ব্যাপক সংস্কার সংশোধন চান। এই ব্যাপারে তারা একমত হয়েছেন। বিএনপির মনে করে যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই আসলে রাজনৈতিক সরকার গঠন করা হবে এবং গণভোটের বিষয়ে জাতি একমত হলে সেটা ভিন্ন বিষয়। পুনম আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে ঐকমত্য কমিশনে বিএনপি যেমন এসেছে ঠিক একই সাথে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসার কথা রয়েছে এবং তাদের যে এনসিপির এ নিয়ে মানে রাষ্ট্র সংস্কারের তারা একটা এরই মধ্যে কমিটি গঠন করে এবং সেই কমিটি গতকালকেই তারা তাদের পরিচিতি গণমাধ্যমে জানান। সেখানে সারোয়ার তুষার ছিলেন। আজকে তারিখ আসার কথা রয়েছে এবং তাদের দল আজকে লিখিত প্রস্তাব জমা দিবেন এবং সেখানে কিন্তু তারা গতকালকে একটা আভাস দিয়েছিলেন যে তারা আজ কি বলতে পারেন এবং তার মধ্যে তারা কিন্তু বলেছেন যে যেহেতু জেনজির আন্দোলন ছিল এবার 24-এর অভ্যুত্থান, সেখানে তারা 16 বছর থেকেই আসলে ভোটাধিকার প্রক্রিয়া এবং এমপি ইলেকশন করতে গেলে যে বছরের প্রস্তাব ছিল 21 বছর, সেটাকে তারা 23 বছর বাড়ানো এবং 18 বছর থেকে 2 বছর কমিয়ে 16 বছর থেকেই ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে তারা জোর দেবেন বলে জানিয়েছেন। পুনম এখন পর্যন্ত সালাউদ্দিন সাহেব এখন চলে গিয়েছেন এবং এনসিপির নেতারা আসছেন বলে আমরা জানতে পেরেছি এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমরা হয়তোবা আপনার মাধ্যমে পরবর্তী খবরে দর্শকদের সেটা জানিয়ে দিব। প্রতিযোগে কমিয়ে দেওয়ার রাজনীতি সফল হবে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ক্ষমতায় থেকে নির্বাচনকে প্রভাবিত করে এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে অর্ধেক মানুষকে নিয়ে ভোট আয়োজন দেশবাসী মেনে নেবে না। শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টি নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জিএম কাদের বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও এখন জাতীয় পার্টিতে পতিত স্বৈরাচারের দোসর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আগামীতে দলের উপর বাধা আসলে নেতাকর্মীদের তা মোকাবেলা করার আহ্বান জানান জিএম কাদের। এ সময় ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা পারবেন, তারা চেষ্টা করে দেখতে পারেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে 13 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এই রায় দেন। 2021 সালের 15 ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা এজাহারে বলা হয়, আসামি আব্দুল মালেক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে 93,53,648 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। 2020 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর তুরাক এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকাসহ র্যাবের হাতে গ্রেফতার হন মালেক। মানুষের বাড়ি ফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে 3 দিন ও পরের 3 দিন মোট 6 দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়। পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 25 থেকে 28 মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। কাল থেকে শুরু হচ্ছে ট্রেন ও বাসের ঈদ যাত্রা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবার কালো বাজারের সুযোগ নেই। স্টেশনে তল্লাশি ভেদ করে এই ঈদে অন্যের টিকিটে কেউ ভ্রমণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন। তবে ঈদে বাসের অতিরিক্ত ভাড়ার আদায় বন্ধে এখনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ করছেন যাত্রীরা। এই নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতিও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঈদ মানেই যেন টিকিট বিড়ম্বনা। অনলাইনে ট্রেনের টিকিট এই আছে এই নেই, আছে কালোবাজারি কিংবা অবৈধ উপায়ে টিকিট নেয়ার অভিযোগও। কিন্তু এসব বন্ধ হচ্ছে না কেন, সেই প্রশ্ন উঠছে ঈদ যাত্রা শুরুর আগ মুহূর্তে। অনলাইন টিকিটের ক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ নাই। এটা কারণ হলো আপনারা জানেন এনআইডির মাধ্যমে এবং ওটিপির নিজস্ব মোবাইলে ওটিপি যাবে, সুতরাং সেক্ষেত্রে কালোবাজারের সুযোগ নাই। যারা টিকিট পায় নাই, এখন আপনারা জানেন সরবরাহ চাহিদা থেকে সরবরাহ কম থাকলে সবাই টিকিট পাবে না, এটাই স্বাভাবিক। আমাদের আপনার ঈদ যাত্রা যখন টিকিট দিয়ে আপনারা দেখছেন এক এক দিন 1 কোটি পর্যন্ত 1 কোটি সোয়া কোটি পর্যন্ত হিট হয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু, সেজন্য সব প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতে তাদের স্পষ্ট বার্তা, এবার অবৈধ উপায়ে স্টেশনে ঢুকতে পারবেন না কেউই, থাকছে কয়েক স্তরের চেকপোস্ট। মানুষ যদি ইচ্ছাকৃতভাবে অন্যের গাড়িতে ভ্রমণ করার চেষ্টা করে, সেটা হলো অবৈধ উপায় অবলম্বন করা। আর এই অবৈধ উপায় অবলম্বন করলে আমরা বাড়াও জরিমানার বিধান রেখেছি, শাস্তিমূলক ব্যবস্থার বিধান রেখেছি। আর সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্তরে চেকিং প্রোগ্রাম আছে। আমাদের প্ল্যাটফর্ম প্রবেশ মুখে 2 বা 3 বার চেকিং হবে, ট্রেনে চেকিং হবে এবং ডেস্টিনেশনে গন্তব্যস্থলে আবার চেকিং হবে। এবার ঈদের লম্বা ছুটি হলেও কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে অনেকেরই পিছিয়েছে ঈদযাত্রা। তবে সড়কপথের ভোগান্তির চেয়েও এবার বেশি অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এখনও নেই কার্যকর উদ্যোগ। যদিও বাস কর্তৃপক্ষ বলছে বিআরটি এর নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। আমার ঝিনাইদহ অঞ্চলে ভাড়া হয় 650, এখানে আছে 750 চাচ্ছে, আবার এসি বাসে চাচ্ছে 1150। মানে এটা যে কিভাবে হচ্ছে, এসি বাসে আগে 850, এখন হচ্ছে ঈদের সময় হচ্ছে ওটা 100 করে ইনক্রিজ করছে 750 করে। এমনি সময় চার্টের থেকে কম ভাড়ায় টিকিট বিক্রি হয়, 50 টাকা 100 টাকা ছাড় দিয়ে নেয়। ঈদের সময় সেটা ছাড় নাই, এজন্য পাবলিক মনে করতেছে বেশি নিচ্ছে। এখনো ঈদে সড়ক, নৌ এবং আকাশপথে বাড়তি ভাড়া আদায় হচ্ছে জানিয়ে যাত্রী কল্যাণ সমিতি বলছে নৈরাজ্য বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে। তবে নানা উদ্যোগ আর আশ্বাসের পর শেষ পর্যন্ত ঈদযাত্রা কেমন হবে তার দিকে তাকিয়ে ঘরমুখ মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উৎসবকে রাঙাতে বাড়ছে ডিজিটাল কেনাকাটা। হয়রানি ছাড়াই মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন করছেন তারা। প্রায় 4 লাখ ডিজিটাল কার্ডে লেনদেনের পরিমাণ 60,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন ব্যাংকাররা। তবে শহরের পাশাপাশি গ্রামীণ জনপদে অনলাইন ও ডিজিটাল কার্ডের প্রসার এখনও সবচেয়ে বড় বাধা বলে মনে করেন গবেষকরা। শারফুল আলমের রিপোর্ট। ঈদকে ঘিরে বাড়ছে ব্যস্ততা। ঈদের কেনাকাটায় শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। নগদ অর্থের ব্যবহারের পরিবর্তে ঈদ উৎসবে এখন অনেকেই নির্ভর করছেন ডিজিটাল মাধ্যমে। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে থাকছে না নগদ টাকা বহনের ঝামেলা। আর তাই ঈদকে ঘিরে বাড়ছে কিউআর কোড, মোবাইল ব্যাংকিং ও পিএসও মেশিনের ব্যবহার। সমস্ত এটিএম গুলাতে যেখানে আছে সেখানে যেন সবসময় ফান্ডের কোনো ধরনের শর্টেজ না হয়। যাদের যে রেভিনিউগুলো আসার কথা, স্পেশালি দ্য গার্মেন্টস, স্পেশালি দ্য আদার সেই রেভিনিউগুলোকে প্রপারলি নিয়ে আসার ব্যবস্থা করা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে দেশে ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 কোটি, ক্রেডিট কার্ড 26,74,000 আর প্রিপেড কার্ড হোল্ডারদের সংখ্যা 75.5 লাখ। বৃহত্তর জনগোষ্ঠীকে মূল অর্থনীতির সাথে সম্পৃক্ত করা, এই আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ই কমার্স, এটা কিন্তু আপনার এটা অর্থনৈতিক ট্রানজ্যাকশন বাড়াবে। মানুষের আস্থা যখন বৃদ্ধি পাবে, বিশ্বাসের জায়গা যখন খুবই সুদৃঢ় হবে এবং আইন দ্বারা যখন এটা নিয়ন্ত্রিত হবে, আইনের শাসন যখন প্রতিষ্ঠা হবে, তখন প্রতিটা সেক্টরেই
আপনার ভালো থেকে ভালোর দিকে যাবে। ব্যাংক বেসড ট্রানজ্যাকশন এবং অনলাইন বেসড ট্রানজ্যাকশন কত বেশি উৎসাহিত করা যায়, ক্যাশ ট্রানজ্যাকশনকে নিরুৎসাহিত করার জন্য যে ধরনের উদ্যোগগুলো সেগুলো আরও বেশি শক্তিশালী করা দরকার। এটা হচ্ছে এক ধরনের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম থাকা দরকার, যাতে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন লেনদেনগুলো যাতে ক্রেতা এবং বিক্রেতা এবং মধ্যবর্তী যারা রয়েছেন এজেন্ট তারা যেন সকলেই ওটির অংশ হয়। তাহলে আপনি ওই ধরনের একটা সিস্টেমের ভিতরে যে কোনো এই ধরনের ডিজিটাল কার্ড ইন্ট্রোডিউস করলে সেটির প্রয়োগ অনেক বাড়বে। বিভিন্ন পণ্য ও সেবায় দেশ জুড়ে ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। আর মোবাইল ব্যাংকিং এ 23,86,76,000 গ্রাহকরা সহজেই তাদের ঈদের কেনাকাটা করছেন, যেখানে প্রতিদিন লেনদেন হচ্ছে 1,64,739 কোটি টাকা, যা তাদের ঈদ কেনাকাটাকে অনেকটাই সহজ করে তুলছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ইসলামিক সংস্কৃতিকে ধারণ করে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের প্রান্তিক পর্যায় হতে বাছাই করা ইসলামী জ্ঞান বিষয়ে পারদর্শী 100 জন প্রতিযোগী থেকে 3 গ্রুপের সেরা 15 জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সংকীর্ণ মন নিয়ে বড় কাজ করা যায় না। চিন্তার সম্প্রসারণ ঘটিয়ে ইনসাফের দেশ গড়ার তাগিদ দেন তিনি। আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করি, আউটলুককে ব্রডেন করি। ছোট মন দিয়ে বড় কাজ হয় না, যাদের মন ছোট তাদের দ্বারা বড় কাজ হয় না। এই জন্য আমাদের মন বড় করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে সকল মুসলিম শিক্ষার্থীকে কুরআন হাদিসের শিক্ষা দিতে হবে। মেজর মুসলিম আমরা, মুসলমান দেশ আমরা, সুতরাং এই মুসলমান দেশে এই ইসলামিক কালচার থাকা খুবই জরুরি। আমি সবসময় একটি কথা বলি, এই ইংলিশ মিডিয়ামের যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলি যে তারা আমাদের ছেলেপেলেদেরকে ইংলিশ শেখাচ্ছে, ঠিক আছে, পাশাপাশি কম্পালসারি ভাবে ধর্মের এই ইসলামের শিক্ষা তাদের দেওয়া উচিত। ইংলিশ মিডিয়াম স্কুল যারা চালান তাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের ছেলেমেয়েদেরকে এই ধর্মীয় কিছু শিক্ষা দিবেন, না হলে যারা ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে এরা ধর্মের থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। এটিএন বাংলা ও এটিএন নিউজ শুরু থেকেই গুরুত্ব দিয়ে ইসলামিক অনুষ্ঠান সম্প্রচার করছে বলেও জানান ড. মাহফুজুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে শিশু চিকিৎসা খাতে দীর্ঘদিনের বৈষম্য ও সংকট নিরসনে উদ্যোগের অংশ হিসেবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিপিএ। অনুষ্ঠানে শিশু চিকিৎসা খাতে বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি ও পদ সৃষ্টির দাবি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের সব সরকারি বেসরকারি শিশু বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব নিশ্চিত ও স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন কমিটি ঘোষণা খুবই জরুরি হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে পেডিয়াট্রিক বিশেষজ্ঞরা স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংস্কার এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন সংগঠনের নেতৃবৃন্দ। ঈদকে সামনে রেখে কুমিল্লার বাটি গ্রামে বেড়েছে ব্যস্ততা। বাটি কারখানার কারিগরদের এখন দম ফেলারও সময় নেই। দেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার আসছে। সময় মতো কাপড় সরবরাহ করতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও দিন দিন বাড়ছে কুমিল্লার বাটিক কাপড়ের চাহিদা। ঈদে সেই চাহিদা যায় আরও বেড়ে। ফলে কুমিল্লার বাটিক গ্রাম খ্যাত কমলপুরের কারখানাগুলোতে দিন রাত চলছে কর্মযজ্ঞ। কারখানাগুলোতে তৈরি হচ্ছে বাটিক শাড়ি, 3 পিস, বিছানার চাদর, লুঙ্গি ও পর্দার কাপড়। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে এবছর বাটিক কাপড়ে নতুন নতুন ডিজাইন আনা হয়েছে। আমরা ঈদকে সামনে রেখে আমাদের কাজ পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে দিয়েছি। নতুন ডিজাইন ঈদ কালেকশন করতেছি। কিনা যাই হোক,
কিন্তু গ্রামাল চাপ আরো বেশি থাকবে। ঈদেরও নতুন ডিজাইন আসছে, এই যে নতুন ডিজাইন এগুলা শাড়ি ঈদকে সামনে রেখে আমরা সুতির মধ্যে এবং সিল্কের মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন তৈরি করতেছি। এখন যা করতেছি সব আপডেট মডেল। বাটিক কাপড়ের ডিজাইনের বৈচিত্র্যময়তা সবসময় ক্রেতার পছন্দের তালিকার শীর্ষে থাকে। প্রতি বছরই নতুন নতুন ডিজাইন আনা হয় কাপড়গুলোতে। এক্সক্লুসিভ কিছু ডিজাইন করা হয় সুতি ও সিল্ক কাপড়েও। থান, এক্সক্লুসিভ থ্রি পিস, বাটিকের শাড়ি, বাটিকের সিল্কের শাড়ি এবং বাটিকের সিল্কের থ্রি পিস ইত্যাদি সমারোহ নিয়ে এবার আমাদের জাঁকজমকপূর্ণই আমাদের বাটিকের শিল্প আমরা দোকানে তুলেছি। দামে সস্তা ও আরামদায়ক হয় সব শ্রেণীর ক্রেতার পছন্দের তালিকায় থাকে কুমিল্লার বাটিক কাপড়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে রমজান জুড়ে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। মহাখালী, মিরপুর, শ্যামলীর শিশু মেলা, করাইল বস্তি ও তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় প্রচেষ্টা বুথ থেকে প্রতিদিন 600 থেকে 700 জন সুবিধাবঞ্চিত মানুষ ও পথচারী ইফতার করছেন। এছাড়াও ভ্রাম্যমাণ ট্রাকে করে রিকশা চালকদের মাঝেও ইফতার বিতরণ করছেন প্রচেষ্টার স্বেচ্ছাসেবীরা। এজন্য সকাল থেকে মহাখালী কমিউনিটি সেন্টারে ইফতার প্রস্তুত শুরু হয়। এরপর সেগুলো প্যাকেট করে চলে বিতরণ। প্রচেষ্টায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারে পার্টেক্স খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে আটকাতে নানা কূটকৌশলের আশ্রয় নিয়েছে ভারতের ফুটবল কর্তৃপক্ষ। অনুশীলনের জন্য খেলার অনুপযোগী মাঠ বরাদ্দ করা, নির্ধারিত সময়ে প্র্যাকটিস করতে না দেয়া সহ মাঠে প্রয়োজনীয় আলো না থাকা, এমন নানা অসহযোগিতা করা হচ্ছে বাংলাদেশ দলকে। তবে এসব প্রতিকূলতা মাথায় নিয়ে জয়ের আশা হাবিয়ার কাবরেরার দলের। এস এম আশরাফের রিপোর্টে বিস্তারিত। হামজা চৌধুরী, যাকে ঘিরেই বাংলাদেশের পরিকল্পনার ছক। তবে সেই হামজাকে নিয়ে যাতে কাবরেরা তার পরিকল্পনা ঠিকমতো সাজাতে না পারেন, সেজন্য নানা চক্রান্তও করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। প্রথম দিন বাংলাদেশ দলের ফুটবলারদের অনুশীলনের জন্য যে নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে মাঠ দেয়া হয়েছিল তা ছিল এবড়ো খেবড়ো। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমাদেরকে আজকে যে আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতোই। সো আমরা বাধ্য হয়েই মাঠে এসেছি। পরদিন মাঠ পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু ভারত যেখানে অনুশীলন করছিল মূল ভেন্যুতে, সেখানে জামাল ভুঁইয়াদের দেওয়া হয় মূল ভেন্যুর পাশে আউটডোর স্টেডিয়াম। বাংলাদেশকে মানসিকভাবে চাপে রাখতে হঠাৎই 1.5 ঘন্টা অনুশীলনের সময়ও পিছিয়ে দেয় স্বাগতিক কর্তৃপক্ষ। অবশ্য এমন সব বিপত্তি সামলেই হামজাকে ঘিরে নিজেদের প্রস্তুতি সারছে বাংলাদেশ। হামজা মিশে গেছে টিমের সাথে, সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে 1 থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করে। 2019-এ যখন আমরা খেলতে এসেছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, তখন আমরা এরকম প্রবলেম ফেস করিনি। আমরা ভালো মাঠে ট্রেনিং করেছি, আমাদের ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল, বাট এইবার আমরা অনেক বাজে রকম ফেস করছি। বাংলাদেশের মতো শিলংও হামজাকে নিয়ে উৎসাহ দেখা গেছে। 25 মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে দু দল। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংবিধানের মূলনীতি পরিবর্তন চায় না বিএনপি। 2024 আর 1971-কে একই কাতারে রাখার বিপক্ষে ঐকমত্য কমিশনে এসে সালাউদ্দিন আহমেদ। বিকেলে মতামত দেবে এনসিপি। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের অর্ধেক মানুষের ভোট আয়োজন মেনে নেবে না জনগণ, মন্তব্য জিএম কাদেরের। সরকারের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। এবার কালোবাজারির সুযোগ নেই বলছে রেল কর্তৃপক্ষ। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর উদ্যোগ নেই অভিযোগ যাত্রীদের।
এবং ডিজিটাল কেনাকাটায় আগ্রহ বাড়ছে ক্রেতার। ঈদকে ঘিরে 60,000 কোটি টাকা লেনদেনের আশা ব্যাংকারদের। শহরের তুলনায় গ্রামে বাড়েনি ক্রেডিট কার্ডের ব্যবহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।